11 জুন রোববার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রেডি টু স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচনে বিদেশিদের ভূমিকা নেই বলছে আওয়ামী লীগ, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। ওয়ার্কশপের মেরামত হচ্ছে ফিটনেস ইন বাস, ডকইয়ার্ডে লঞ্চ সংস্কারের হিড়িক। লংগদুতে যুবলীগ নেতা নয়ন হত্যা, বিচারের দাবিতে রাঙ্গামাটিতে সকাল সন্ধ্যা হরতাল। আগামী সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে, এ নিয়ে বিদেশি কূটনীতিকদের মাথা ঘামানোর কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহায়ক সরকারের ভূমিকা গণতান্ত্রিক প্রক্রিয়াকে লজ্জা দেয় উল্লেখ করে আগামী নির্বাচন বর্তমান সরকারের সহায়তায় নির্বাচন কমিশনের অধীনেই হবে বলেও জানিয়েছেন তিনি। সকালে বুয়েটে ছাত্রলীগ আয়োজিত বর্ধিত সভা ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন কাদের। তিনি অভিযোগ করেন, নির্বাচনের সময় সহায়ক সরকারের উদাহরণ কোনো দেশে নেই। তা সত্ত্বেও বিভিন্ন দেশের কূটনীতিবিদরা বাংলাদেশের নির্বাচন নিয়ে সমালোচনা করেন। এই সুযোগ আর দেয়া হবে না। এই সময় ফেসবুকে শেখ হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি নানা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন কাদের, যার রোধে সবাইকে সংঘবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। এছাড়া কিছু সংখ্যক ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ছাত্রলীগ গণতন্ত্র মেনে না চললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যেসব বিদেশি কূটনীতিকরা আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে খুব বেশি আমাদের চেয়েও মাথা ঘামাচ্ছে, তাদেরকে আমি বলতে চাই, নিজেদের দেশের চেহারাটা দেখুন, আয়না স্ব দেশের আপন চেহারাগুলো আগে দেখে নিন, তারপর আমাদের এখানে মাথা ঘামা। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনও আছেন আমাদের সঙ্গে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিদেশি কূটনীতিকদের নির্বাচন নিয়ে মাথা ঘামানোর কোনো সুযোগ নেই বলে সতর্ক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এটিকে কতটা যৌক্তিক মনে হচ্ছে আপনার কাছে? কি মনে হচ্ছে, বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামানোর কোনো সুযোগ আছে কিনা? খালেদ মহিউদ্দিন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখুন, বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের নির্বাচন নিয়ে কেন মাথা ঘামায়, এ প্রশ্নটা কিন্তু করেনি ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের তার বক্তব্যে বলেছেন যে জাতীয় নির্বাচনকালীন সহায়ক সরকারেরও নমুনা তিনি কোথাও দেখেন না। কোথাও কি 5 জানুয়ারির নমুনা দেখা যায়? 5 জানুয়ারির মতো নির্বাচনী তামাশাও তো কোথাও দেখা যায়নি। স্বাধীনতার 45 বছর পর আজকেও আমাদের আন্দোলন করতে হচ্ছে ভোটের অধিকারের জন্য, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য। স্বাধীনতার 45 বছর পরেও আমাদের আন্দোলন করতে বাংলাদেশের জন্য অত্যন্ত কষ্টের এবং দুঃখের। গণতন্ত্র আজকে গৃহবন্দী এবং নির্বাচন ব্যবস্থা আজকে ধ্বংসের, ভোটের অধিকার নেই। আর বাংলাদেশটা যেহেতু এই ভিলের একটি অংশ, সেখানে অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমরা যেটি জানতে চাইছি, অ্যাডভোকেট আহমেদ আজম খানের সাথে বোধহয় আমাদের সংযোগটি একটু ছিন্ন হয়ে গেছে। আমরা আশা করছি অ্যাডভোকেট আহমেদ আজম খানকে আবার আমরা শুনতে পাবো। আমি জনাব আহমদ হোসেনের কাছে একটু যেতে চাই। জনাব আহমদ হোসেন, ওবায়দুল কাদের এই কথা বললেন বটে যে নির্বাচন নিয়ে, জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কূটনীতিবিদদের মাথা ঘামানোর সুযোগ নেই, কিন্তু আমরা তো দেখেছি যে জাতীয় নির্বাচনের আগে আগে আমাদের প্রতিবেশী যে ভারত আছে, সে ভারতের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা, মন্ত্রীরা বাংলাদেশ সফর করেন, আমাদের দেশের রাজনৈতিক নেতাদেরকে গিয়ে বলেন যে তাকে নির্বাচন করতে হবে, এবং তিনি ফিরে গেলে আবার নির্বাচন করতে তিনি রাজিও হন, যিনি এতদিন রাজি ছিলেন না। সেইটাকে কি আপনি মাথা ঘামানো বলবেন না, জনাব আহমদ হোসেন? জি, ধন্যবাদ আপনাকে। এখন আমার দেশ স্বাধীন বাংলাদেশ, আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে বিদেশি কূটনীতিকদের মাথা ঘামানো এটা নৈতিকতা বিবর্জিত এবং তাদের কূটনীতি শিষ্টাচার বহির্ভূত। আমরা তো ব্রিটেনের নির্বাচনে মাথা ঘামাইনি, আমরা তো আমেরিকার নির্বাচনে মাথা ঘামাইনি, আমরা তো ভারতের নির্বাচনে মাথা ঘামাইনি।
অ্যাডভোকেট আহমেদ আজম খান যেটি বলছিলেন তার ধারাবাহিকতা একটু আহমেদ ভাই আমি একটু বলতে চাই যে আমরা বিদেশি নির্বাচনে মাথা ঘামানি সেটি ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন ছিল আমরা যে সুষমা স্বরাজকে এসে দেখেছি যে তিনি সুষমা স্বরাজ না কে এসেছিলেন স্বরাষ্ট্র সচিব, তিনি এসে যে হুসেইন মোহাম্মদ এরশাদকে রাজি করালেন নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে, সেটি কি আমরা সে সময় নিন্দা করেছিলাম কিনা, এখন নিন্দা করছি কিনা? না, ওই বিষয়গুলো সুজাতা সিং, রাইট, এই বিষয়গুলো তো আমাদের দৃশ্যমান ছিল না। আমরা আমাদের দেশের বাহির থেকে যে কোনো আপনার কূটনীতিক যে কোনো প্রতিনিধি আমাদের দেশে আসতে পারে, এসেছে, অতীতে এসেছে, এবং সেই সময় ইউরোপিয়ান কান্ট্রিগুলো থেকে এসেছে, এবং আমেরিকার অ্যাম্বাসাডার তিনি তো খুব তৎপর ছিলেন, বিভিন্ন অস্ট্রেলিয়ার অ্যাম্বাসাডাররা তৎপর ছিলেন, সকলেই তৎপর ছিলেন। আমরা তো এখানে ওবায়দুল কাদের সাহেব যে কথাটা বলেছেন কোনো পার্টিকুলার দেশের কথা বলেননি, তিনি অ্যাজ এ হোল সার্বজনীনভাবে কথাটা বলেছেন যে বিদেশি কূটনীতিকদেরকে আমার দেশের নির্বাচন নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই, এটা কোনো পার্টিকুলার দেশকে তিনি আইডেন্টিফাই করেন। ওকে, তিনি কোনো দেশকে আইডেন্টিফাই করেনি, কিন্তু আমি দেশকে আইডেন্টিফাই করে জানতে চাইছি যে এবারের নির্বাচনে বা আসন্ন জাতীয় নির্বাচনে ভারতীয় পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এদের কেউ আবার আসবেন কিনা, আসলে আমরা তাদেরকে স্বাগত জানাবো কিনা? না না, আমরা ওনারা আসবেন কিনা আমি জানি না, তারা আসাটা ঠিক হবে না। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপারে তাদেরও আশা ঠিক হবে না। তাদের আশা আমাদের দেশের নির্বাচন, রাইট, আমাদের দেশের নির্বাচন, আমাদের দেশের স্বাধীন নির্বাচন কমিশন আছে, স্বাধীন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন হবে। আমার দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে কোনো দেশই হস্তক্ষেপ করুক আমরা সেটা চাই না। আমাদের সাথে আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি বলছিলেন যে নির্বাচনকালীন সহায়ক সরকারের ব্যাপারটিতে যে ওবায়দুল কাদের আসলে দেখতে পাচ্ছেন না যে এরকম কোথাও আছে কিনা। আমি যদি জানতে চাই যে সর্বশেষ আমরা ব্রিটেনে ইলেকশন দেখলাম, তার আগে আমরা ভারতে নির্বাচন দেখেছি, আপনি যদি একটি ভিন্ন ধর্মের নির্বাচনের কথা বলেন, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন দেখছি, তাদের কোথাও তো আপনারা যে ধরনের সরকার ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করতে বলছেন সেরকমটি দেখা যাচ্ছে না। সেই প্রসঙ্গে আপনি কি বলবেন? থেরেসা মে ক্ষমতা থেকেই নির্বাচন করলেন মনমোহন সিং। আমি সেই প্রসঙ্গে স্পষ্টভাবেই বলবো যে ব্রিটেন নির্বাচন আপনি নিয়েছেন, আমেরিকান নির্বাচনও দেখেছেন, ভারতের নির্বাচনে দেখেছেন, সেখানে কিন্তু কারচুপি নিয়ে একটি প্রশ্ন উঠেনি, কিন্তু আমরা দেখেছি ওটার নির্বাচন নয়, একটি জাতির সাথে তামাশা বলে দেখতেন যে ওটা কোনো নির্বাচন। আমরা তো অবাধ এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচন, সেই নির্বাচন বাংলাদেশে হচ্ছে বলেই কিন্তু নির্বাচনী সহায়ক সরকারের প্রয়োজন। অ্যাডভোকেট আহমেদ আজম খান আপনি কি মনে করেন না যে আপনি কি মনে করেন না যে বিএনপি অংশ নিচ্ছে না বলেই অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না? বিএনপি কে তো কেউ অংশগ্রহণ করতে মানা করে না। আদৌ মনে না, হ্যাঁ আমি তা মোটেও মনে করি না যে বিএনপি অংশ বিএনপি কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এরকম কোনো ঘোষণা আজ পর্যন্ত দেয়নি, বরং বিএনপি নির্বাচন করতে চায়। কোন নির্বাচন? কার্যকর নির্বাচন, জনগণের ভোটের অধিকারের নির্বাচন, যে নির্বাচনে জনগণ ভোট দেবে নিশ্চিন্ত মনে, সেই নির্বাচনের জন্য বিএনপি এবং ৫ জানুয়ারি সেরকম একটি নির্বাচন বিএনপি চেয়েছিল, নির্বাচন নামক তামাশা চাইনি, সেজন্যই বিএনপি অংশগ্রহণ করেনি। ২০১৪ সালের ৫ জানুয়ারি আসার আগে বিএনপি কি করে জানলো যে নির্বাচনটি হওয়ার আগে বিএনপি কেমনে জানলো যে সেই নির্বাচন কারচুপি হবে? কারণ বিএনপি তো এই জন্যই যে আমরা আগেই বলেছিলাম যে বাংলাদেশে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, যেটা আওয়ামী লীগও বলেছিল বলেই ৯৬তে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করেনি। আমরা কিন্তু সেদিন কথা রেখেছিলাম আওয়ামী লীগের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। এরকম কি হতে পারে যে বিএনপি অ্যাডভোকেট আহমেদ আজম খান এরকম কি হতে পারে যে বিএনপির বিশ্বাস ছিল যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের এই বিশ্বাস আছে যে তারা একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এরকম কি হতে পারে? না, আমাদের বিশ্বাস না, শুধু সারা জাতির বিশ্বাস আওয়ামী লীগ একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন এবং তারপরে সকল নির্বাচনগুলোতে যে কিভাবে ভোটের রায় ছিনিয়ে নেওয়া যায়, কিভাবে সিল মেরে তাদের পক্ষে রায় নেওয়া যায়।
সকল নির্বাচনের রায়ের ক্ষেত্রে এই কথা বলা যাবে কিনা 6টি সিটি কর্পোরেশন বা আমরা অনেকগুলি নির্বাচনে এগুলো দেখেছি। আমরা আবার অ্যাডভোকেট আহমেদ আজম খানকে শুনতে পাচ্ছি না, আমরা আবার আসছি তার কাছে। জনাব আহমদ হোসেন, এই কথা তো সত্য যে নির্বাচন এ দেশে দলীয় সরকারের অধীনে হলে সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন করার অনেক রকম অবকাশ থাকে, এবং আমরা সবাই মিলেই ঠিক করছিলাম যে নির্বাচনটা আসলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে হবে। সেটি থেকে যে আমরা হঠাৎ করে 2007 সালে বা 2014 সালে এসে যে আমি চেঞ্জ করলাম, সেটি কিসের ভিত্তিতে? যদি আদালতের সিদ্ধান্তটি আমরা বাইরে রাখি, কারণ আদালতের সিদ্ধান্তটিতে এরকমও ছিল যে আমরা দুটি নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে করতে পারবো সংসদ চাইলে। জি, আদালতের নির্দেশ তো ছিল, আর অবজারভেশনে যেটা ছিল এটা ম্যান্ডেটরি ছিল না। রাইট, এটা করতেই হবে এমন কোনো ম্যান্ডেটরি বিষয় ছিল না। রাইট। কাজেই আর বিএনপি যে বলছে, বিএনপি বাংলাদেশে সংবিধানকে পদধূলিত করেছে, বিএনপি বাংলাদেশে ভোটের অধিকার হরণ করেছে বিএনপি। না, অ্যাডভোকেট আহমেদ আজম খান যেটি বলছিলেন সেখান থেকে একটু আহমেদ ভাই একটু যদি আমাকে সাহায্য করতেন। আপনি বলছেন যে আদালতের নির্দেশনা ছিল যে দুটি নির্বাচন করা যাবে, কিন্তু আপনি মনে করছেন যে সেটি ম্যান্ডেটরি ছিল না। তা আদালতের নির্দেশটি কি ওটি ম্যান্ডেটরি ছিল যে এখনই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হবে? আপনার পাঠ কি আদালতের নির্দেশনা সেটি? না, আদালতের নির্দেশে যেটা ছিল আমরা যেটা পেয়েছি, এবং নির্বাচন পৃথিবীতে আপনি কিছুক্ষণ আগে বললেন তেরেসা মে যেখানে নির্বাচন করেছেন তিনি তো প্রধানমন্ত্রী থেকেই নির্বাচন করেছেন। জি, আপনারা 96 সালে যখন আন্দোলন করেছেন তখনও জন মেজর প্রধানমন্ত্রী থেকেই নির্বাচন করেছিলেন, তাই না? কাজে আমাদের আন্দোলনে আমরা সফল হয়েছি। আর বিএনপি একটা হঠকারীর পথে বেছে নিয়েছিল। বিএনপি নীলনকশা ছিল একটা নির্বাচন না করে আরেকটা 111-কে ইনভাইট করা, আরেকটা 111-কে টেনে নিয়ে আসা। 111-এ কি বিএনপি খুব লাভবান হয়েছে? বিএনপি 111 করে কে টেনে নিয়ে গিয়ে কি লাভ পাবে? না, আরেকটি তাদের মতো করে 111 আনবে, তাদের ব্লুপ্রিন্ট। এর আগের 111টি কি আপনারা আপনাদের মতো করে এনেছিলেন? হোয়াই হাউ এন্ড হাউ কিভাবে হয়? 111 কি আমরা এনেছি? 111 বিএনপি এনেছে। 111-এর বাস্তব পরিবেশ তো ইয়াজউদ্দিন সাহেব তৈরি করেছে, তো ঠিক আছে, বিএনপি তৈরি করেছে। 111 যদি বিএনপি এনে থাকে, বিএনপি তো আর 111 আনার কথা না। 111 একটা সংকট তৈরি করে দেওয়া, সংকট তৈরি করে দিয়ে তারপরে গোলাপানিতে মাছ শিকার করা। রাজনীতিতে গোলাপানিতে মাছ শিকার করেই তো বিএনপি অভ্যস্ত। বিএনপি তো আর ফেয়ার পার্টি না, বিএনপি আনফেয়ার পার্টি। বিএনপি কোনো রাজনৈতিক প্রক্রিয়া জন্ম নেয়নি, বিএনপি কোনো পিপলের এত খারাপ দল আহমেদ ভাই নিষিদ্ধ করে দেন বিএনপিকে। আমরা ফিরছি আপনাদের সাথে একটু পরে রেডিও স্পিকে বিরতি নিয়ে। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আপনারা যদি বিএনপি সরকারের সঙ্গে আওয়ামী লীগ সরকারের তুলনা করে আমাদের একটু বলেন যে কোন জায়গায় আপনারা মনে করছেন যে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন ভালোভাবে দেশ চালানো হয়েছে এখনকার আওয়ামী লীগের থেকে? কোন সূচকে ব্যবসায়, রাজনীতি, অর্থনীতি, বিদ্যুৎ, গ্যাস, কোন ব্যবস্থাপনায় বিএনপি সরকার আসলে আওয়ামী লীগ সরকারের থেকে এগিয়ে ছিল? যে কারণে আমাদের মনে হতে পারে যে বিএনপি সরকারকে আটকানোর জন্যই, বিএনপি সরকারকে জনপ্রিয়তা রোধ করার জন্য আওয়ামী লীগ এগুলি করছে, যে অভিযোগগুলি আপনারা করছেন। দেখুন, তার আগে আমি একটু বলি, জনাব আহমেদ হোসেন অনেকগুলো কথা বলেছেন, আমি সবগুলো কথার জবাব দেব না, শুধু এটুকু বলি যে তিনি বলেছেন যে বিএনপি খুব আনফেয়ার পার্টি, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকার করে ক্ষমতায় আসতে চায়। দেখুন, একটি ৭৫ পরবর্তী একটি অনাকাঙ্ক্ষিত সরকারের সাথে বিএনপি সম্পর্কিত কিনা, এই যে আওয়ামী লীগ সম্পর্কিত, বিএনপি জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছিল, তারপরে সম্পর্কিত অ্যাডভোকেট আহমেদ হোসেন খান, বিএনপি ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়েছিল। না না না, ওটার সাথে আওয়ামী লীগ রাজি ছিল। আমি আপনাকে একে একে বলি। প্রথমত গণতন্ত্রের গলা টিপে ধরে বাকশাল হয়েছিল, বিএনপি ওর সাথে সম্পর্ক তো ছিল না। দ্বিতীয়ত গণতান্ত্রিক সরকারকে হটিয়ে এরশাদ ক্ষমতায় এসেছিল, তখন আওয়ামী লীগ নেত্রী বলেছিলেন আই এম নট হ্যাপি। ওটার সাথে আওয়ামী লীগ সম্পর্কিত বিএনপি সরকার বাকশাল 1-11 একটু শুনেন আজব ভাই ওই জায়গা আবার একটু বলেন, ওই জায়গা আবার একটু বলেন, ওই জায়গাটা আবার একটু বলেন আজব ভাই, যে ৭৫-এর পরবর্তীতে বাকশালকে ক্ষমতাতে সরানোর পরে বিএনপি আসলো কেমনে ক্ষমতায়? বিএনপি আসলো কোত্থেকে? না না না, বিএনপি তো নির্বাচনের মধ্য দিয়ে এসছে। বাকশালকে মানে গণতন্ত্রকে হটিয়ে বাকশাল করলো আওয়ামী লীগ, সেটাও একটা অনাকাঙ্ক্ষিত সরকার। বিএনপি তার সাথে সম্পর্কিত ছিল না, কারণ বিএনপি তখন জন্ম হয়নি। দ্বিতীয় আসেন এরশাদ। এরশাদ যখন ৮২-তে ক্ষমতায় আসলো,
ওটা একটা অনাকাঙ্ক্ষিত সরকার ছিল, গণতান্ত্রিক সরকারকে হটিয়ে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে। তখন আওয়ামী লীগ নেত্রী বললেন যে আই এম নট আনহ্যাপি, ওটাও বিএনপির সম্পৃক্ততা নেই। এরপরে ১/১১ সরকার, তখনও বললেন যে এটা আমাদের আন্দোলনের ফসল। বিএনপিকে দেখান যে একটি অনাকাঙ্ক্ষিত সরকারের সাথে বিএনপি সম্পৃক্ত কিনা। বিএনপি এই ধরনের রাজনীতি করে না, বিএনপি কোনো আনফেয়ার পার্টি না। ওইটা যদি বলতে হয় তাহলে উল্টো আওয়ামী লীগের ঘাড়েই যায়। এখন উবাইদুল কাদের সাহেব বা আহমেদ হোসেন সাহেবরা দেখছেন যে নির্বাচন অবাধ হলে তারা ক্ষমতায় আসতে পারবে না। এই আতঙ্কের কারণেই আজকে তারা বিএনপিকে এই ধরনের অভিযোগে অভিযুক্ত করছে। মূলত স্বচ্ছ অংশগ্রহণমূলক নির্বাচন চায়, জনগণের ভোটের অধিকারের প্রতিষ্ঠা। আপনার এরকমটা কেন মনে হচ্ছে? 2008 সালে তো আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভূমিধস জয় নিয়ে আসলো, যখন আপনারা অংশ নিয়েছিলেন, এবং সেটি একটি নিরপেক্ষ সরকারের কাছে ছিল, শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন না তো তখন। আপনাদের কেন মনে হচ্ছে যে আপনাদের জনপ্রিয়তা 2008 সালে তো তারা আপনাদের হারিয়ে এসেছে? আমি 2008 সালে সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সরকারটি ছিল আকাঙ্ক্ষিত। তারা একটি সরকার এসেছিল যে সিভিল গভর্নমেন্ট জরুরি অবস্থা সরকার ছিল, অনাকাঙ্ক্ষিত সরকার ছিল, যার সাথে আওয়ামী লীগ সম্পৃক্ত ছিল। এই যে আহমেদ হোসেন সাহেব বললেন যে আমরা নির্বাচনের কথা আসি, সরকারের শপথ গ্রহণে বিএনপি যায় নাই, আওয়ামী লীগ। ওকে, অ্যাডভোকেট আহমেদ হোসেন খান, আমরা নির্বাচনের কথা আসি। আপনারা কি মনে করছেন যে 2008 সালের নির্বাচনটিও সুষ্ঠু হয় নাই? না না, 2008 সালের নির্বাচনের বিষয়ে তো আমরা আগেই বলেছি যে 2008 সালের নির্বাচন করবার জন্য যেভাবে পরিকল্পনা তখন নির্বাচন কমিশন এটেছিল, এবং বিএনপির গঠনতন্ত্র তখনকার নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার যেভাবে ছুড়ে ফেলেছিল, এবং নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে একটা বিকল্প বিএনপি গড়ে তুলেছিল, এগুলো তো আপনারও মনে থাকবার কথা। আমার মনে আছে 2008 সালের নির্বাচন সুষ্ঠু হয়েছিল কিনা অ্যাডভোকেট আহমেদ হোসেন খান? নির্বাচনটি হয়েছে 2008 সালের নির্বাচন সুষ্ঠু ছিল কিনা? না, কি করে সুষ্ঠু হয় এরপরে? ওকে, 2008 সালের নির্বাচনটি না, এরপরে 2008 সালের নির্বাচন খারাপ নির্বাচন ছিল। 2008 সালের নির্বাচনটি ছিল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য একটা পরিকল্পিত নির্বাচন, এবং সেখানে বিকল্প বিএনপি গড়ে তুলেছিল তখনকার ওই জরুরি অবস্থা। সর্বশেষ ভালো নির্বাচন বাংলাদেশে কবে হলো? 2001 সালে কথা। সর্বশেষ ভালো নির্বাচন বাংলাদেশে 2001-এ হয়েছে। না না, 2001-এ হয়েছে, 91-তে হয়েছে, 96-তে হয়েছে। 96-তে আমরা হেরেছি, তারপরে আমি বলবো যে ফেয়ার ইলেকশন হয়েছে। কিন্তু 2001-এ ফেয়ার ইলেকশন হয়েছে, 91-তে ফেয়ার ইলেকশন হয়েছে, 2008-এ হয়নি, পরিষ্কার ফেয়ার ইলেকশন হয়েছে। ওকে, 2008টা ছিল হচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র। ওটা একটা আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য তখন বিএনপিকে নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভাগ করা হয়েছিল। সাইফুর রহমান মেজর হাফিজকে দিয়ে একটা বিকল্প বিএনপি গড়ে তুলেছিলেন। সাইফুর রহমান মেজর হাফিজ তো তখনকার সাইফুর রহমান মেজর হাফিজ তো আওয়ামী লীগের লোক না, বিএনপির লোক। সরকার বিএনপিকে কিন্তু ধরা যাক অ্যাডভোকেট আহমেদ হোসেন খান, আপনার অ্যাডভোকেট আহমেদ হোসেন খান, ধরা যাক আপনার নেতৃত্বে এখন একটি নতুন বিএনপি হলো, এর দায়ও কি আওয়ামী লীগকে দিতে হবে? আপনার দায় থাকবে না? মেজর হাফিজ তো আবার বিএনপিতেই আছে। হ্যাঁ, যদি আমার নেতৃত্বে এই মুহূর্তে একটা বিকল্প বিএনপি হয়, তাহলে বুঝতেই হবে যে সরকারের নিয়ন্ত্রণে, সরকারের পৃষ্ঠপোষকতায় আমাকে দিয়ে করা হচ্ছে। এটা তো একটা স্বাভাবিক কথা, কারণ সরকার থাকতে একটা শক্তিশালী বিরোধী দলকে যদি খণ্ড বিখণ্ড করা হয়, তাহলে বুঝতে হবে। অ্যাডভোকেট আহমেদ হোসেনের কাছে আমরা একটু যাই, জনাব আহমেদ হোসেনের কাছে আমরা একটু যাই। অ্যাডভোকেট আহমেদ হোসেন খান যে অভিযোগটি করছেন, সেই অভিযোগটি আমরা প্রায়ই শুনছি, বিএনপিকে আসলে ভাঙার, বিএনপিকে দুর্বল করার নানামুখী ষড়যন্ত্রে আসলে সরকার এবং আওয়ামী লীগ বিভিন্ন সময় করেছে। এই প্রসঙ্গে আপনি কি বলবেন অ্যাডভোকেট আহমেদ হোসেন খানের এই প্রশ্নের জবাবে? না, থ্যাংক ইউ যে আমি কথাগুলো খুব শুনছিলাম। বাংলাদেশে বিএনপি হচ্ছে একটা পাঁচমিশালি পার্টি, মানে বিভিন্ন দল ভেঙে 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 এই পার্টি গড়ে উঠেছে। আপনি দেখেন বিএনপিতে যারা, এই যে আপনি কোশ্চেন করলেন যে বিএনপির জন্ম কীভাবে হলো, তখন ওইটা উনি এড়িয়ে গেলেন। বাংলাদেশে খুনের রাজনীতি শুরু করেছে জিয়াউর রহমান, বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদেরকে ফাঁসি দিয়েছে জিয়াউর রহমান, বিমান বাহিনীর 500 অফিসারকে, সৈনিককে হত্যা করেছে জিয়াউর রহমান। কাজে খুনের যে রাজনীতি শুরু করেছিল বিএনপি, জিয়াউর রহমান সেই খুনের রাজনীতির হাত থেকে দেশকে, জাতিকে মুক্ত করেছেন
বঙ্গবন্ধু কন্যা এরশাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা। না না, এরশাদ সাহেবের কথা বলেন, মানে সেই সময় থেকে এরশাদ রক্ষা করেছেন। এরশাদ সাহেব আর জিয়াউর রহমান তো একই মানে জিনিসই। মানে জিয়াউর রহমান সাহেবের কাছ এরশাদ থেকে সাহেব- দেশ রক্ষা করেছেন কে? এরশাদ সাহেব এই কথাটাই বলছিলেন অ্যাডভোকেট না না না, এরশাদ সাহেব তো জিয়াউর রহমানকেই ফলো করেছেন। এরশাদ সাহেবের মডেল তো জিয়াউর রহমান, নট আওয়ামী লীগ। তখন বললেন হ্যাঁ, যে we are not unhappy, I am not unhappy, তখন আপনারাই জিয়াউর রহমানও সামরিক শাসক, এরশাদ সাহেবও সামরিক শাসক। আমরা কবে আনহ্যাপির কথা বললাম? এগুলো বানোয়াট কথা, এগুলো পত্রিকায় আসছে, কোন কথা আসছে। আমরা আনুষ্ঠানিকভাবে কোনো সামরিক শাসনকেই সমর্থন করি না। না 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 না, এইটা কি মানে এইটা কি ঠিক যে যখন 1982 সালে 24শে মার্চ হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করেছিলেন, বিচারপতি সাত্তার তখন রাষ্ট্রপতি ছিলেন, তাকে সরিয়ে তখন কি এরকম একটি প্রতিক্রিয়া আওয়ামী লীগের সভাপতির পক্ষ থেকে দেওয়া হয়েছিল কিনা যে উই আর নট পক্ষ থেকে এমন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আমরা মানে অনানুষ্ঠানিক অনানুষ্ঠানিক কথার কোনো যথার্থ নাই। অনানুষ্ঠানিক কে কি বললো? আচ্ছা, আমরা যদি আজকের প্রসঙ্গে আসি, বিএনপি কে ভাঙার কোনো চেষ্টা করা হচ্ছে কিনা? বিএনপি কে আমরা ভাঙতে যাব? বিএনপি কে ভেঙে কি আমি আকাম করব নাকি? বিএনপি কি ভালো পার্টি? ভেঙে যে আমার লাভ হবে? আপনারা কি বিএনপি হলো দুনিয়ার যত আপনার 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 কি বলবো ভিলেন, যত ভিলেন সব ভিলেনদের দিয়ে হচ্ছে বিএনপি। আমি ভিলেন ভেঙে ভিলেন তৈরি করবো কেন? আর আমার তো আওয়ামী লীগ পার্টি আছেই, আমার তো নতুন পার্টি তৈরি করার দরকার নেই। সামরিক শাসক তাকে পার্টি ভেঙে এনে তাদের পার্টি বিল্ড। আমরা কিন্তু দেখেছি নাজমুল হুদা যখন একটি অন্য দল করেছিলেন তখন তার জন্য সরকারের বেশ সহানুভূতি আমরা তার জন্য দেখেছি। আমরা যখন দেখেছি বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট হয়েছে তার জন্য আমরা অনেক সহানুভূতি দেখেছি। যিনি ধানের শীষ মার্কা চেয়েছিলেন, আপনার হয়তো মনে থাকবে জনাব আহমদ হোসেন। না না না, শুনেন, কথা হলো নাজমুল হুদা তাদের মানুষ, তাদের খুব আপনজন ছিলেন। নাজমুল হুদা যখন বিএনপিতে ছিলেন তখন বিএনপি প্রধান এর খুব কাছের মানুষ ছিলেন, এবং সেখানে বসে বসে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে যে সমস্ত কথা বলতেন, এই কথাগুলি কি আমরা ভুলে গেছি? এখন তিনি বিএনপি ছেড়ে এসে তিনি বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, এতে আমাদের তো করার কিছু নেই। এখন যে বিএনপির বিরুদ্ধে নাজমুল হুদা স্ট্যান্ড নিয়ে কথা বলে, তারা আলাদা পার্টি করে, সেখানে আমাদের সহানুভূতি কি আছে? আমরা কেন সিম্পিতি প্রকাশ করতে যাবো নাজমুল হুদার প্রতি? আপনারা দল ভাঙার চেষ্টা করছেন না। জনাব আহমদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট আহমেদ হোসেন খান, আপনাকেও একটু স্পিকের একটি বিরতি নিচ্ছি। ঈদের আগে চলছে ফিটনেস ইন বাস লঞ্চ মেরামতে নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএটি খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান, বাংলাদেশ অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি সাইদুর রহমান রিন্টু এবং বগুড়া শাহ ফাতে আলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম। আমি জনাব জিয়াউর রহমান আপনাকে জানতে চাইবো যে ঈদের চাপ সামলাতে পুরাতন গাড়ি মেরামত হচ্ছে, এই বিষয়ে আপনারা কতটা নজরদারি করছেন? মানে গাড়িগুলি শুধু আপনাদের দেখানোর জন্যই মেরামত করা হচ্ছে কিনা, নাম কাস্তে মেরামত করে রাস্তায় নামিয়ে দেওয়া হলো, এরকম হচ্ছে কিনা জনাব জিয়াউর রহমান? ধন্যবাদ খালিদ ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা বিষয় হচ্ছে যে ফিটনেসবিহীন গাড়ি কোনোভাবে যেন চলতে না পারে, লক্ষ্যযোগ্য মার্কা, সে বিষয়ে আমাদের বিআরটি চেয়ারম্যান স্যার সহ আমাদের মন্ত্রী মহোদয় কড়া নির্দেশনা রয়েছে। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই লক্ষ্যযোগ্য মার্কা কিংবা ফিটনেসবিহীন গাড়ি যদি সেটা রং করে যদি গাড়ি রাস্তায় চালানো হয় কিংবা যাত্রী পরিবহনের জন্য ঈদের সময় ব্যবহার করা হয়, আমরা এটা কঠোর নজরদারি করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে ফিটনেসবিহীন গাড়ির জন্য ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলতে পারে, যদি সেগুলোর ব্যবস্থা গ্রহণ করতে হয়, সেটা বিআরটির পাশাপাশি পুলিশ সহ কিন্তু যারা এগুলো নিয়ন্ত্রণ করে মালিক সমিতি, তাদেরও কিন্তু এগিয়ে আসতে হবে। তাছাড়া আমাদের দেশের যে এনভায়রনমেন্ট, সেখানে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। জিয়াউর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ। সাইদুর রহমান রিন্টু ভাইয়ের কাছে যাচ্ছি। রিন্টু ভাই, একটি অভিযোগ আপনাদের বিরুদ্ধে প্রায়শই আমরা শুনতে পাই যে যখনই লঞ্চের ফিটনেসের কথা আসে তখন আপনারা কোনো না কোনোভাবে কর্তৃপক্ষকে খুশি করেন এবং সেই ফিটনেসহীন বা একটু দুর্বল ফিটনেসের লঞ্চগুলিকেও পানিতে নামান। এই অভিযোগটি সত্য কিনা রিন্টু ভাই? না, সত্যি, আসলে এই অভিযোগটি সত্যি নয়, কারণ ফিটনেসবিহীন কোনো লঞ্চ নদীতে চলাচল করতে পারে না। আপনারা জানেন যে ডিজি শিপিং ফিটনেস দেয় এবং ফিটনেস দেওয়ার পরে বিআইডব্লিউটিএ তার রুট পারমিট দেয় এবং এই রুট পারমিটের পরিপ্রেক্ষিতেই লঞ্চটি পরিচালনা করা হয়। রিন্টু ভাই, আমি যদি জানতে চাইছিলাম যে এই ফিটনেস, ধরেন আপনাদের সব গাড়িতে সব লঞ্চে ফিটনেস আছে, আপনাদের এই ফিটনেস গ্রহণ প্রক্রিয়ায় কোনো খুশি অখুশির ব্যাপার আছে কিনা? কাউকে খুশি করতে আপনারা অন্য কোনো কিছু ব্যবহার করছেন কিনা, শুনছেন কিনা এরকম কিছু?
না না, এই ধরনের কোনো কমপ্লেন শুনিনি। কারণ যারা ফিটনেস দেয় তাদের অবশ্যই দায়িত্ব আছে। কারণ একটা লঞ্চ যদি দুর্ঘটনা ঘটে, তখন ওই ফিটনেসবিহীন একটা লঞ্চ যদি দুর্ঘটনা ঘটে, তো অবশ্যই তার সেটার একটা কৈফিয়ত আছে। কাজেই ফিটনেসবিহীন কোনো লঞ্চই নদীতে চলাচল করতে পারে না। ওকে, ফিটনেস আসলে একটা জিনিসের ফিটনেস আছে, তারপরেও খুশি করার ব্যাপার থাকে কিনা? ফিটনেস থাকা লঞ্চের খুশি করার কোনো ব্যাপার না না, এই ধরনের কোনো আমাদের আচ্ছা, এই ধরনের কোনো অভিযোগ আপনারা? আপনাকে অনেক ধন্যবাদ রিটু ভাই। আমি আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক, সাফাত আলী পরিবহন, বগুড়া থেকে জানতে চাইবো যে কথাটি আমাদের জিয়াউর রহমান ভাই বলছিলেন, উপপরিচালক বিআরটিএ খুলনা বিভাগ, যে এই ক্ষেত্রে মালিক সমিতিরও যাতে ফিটনেসহীন কোনো গাড়ি রাস্তায় না চলে, মালিক সমিতির, যাত্রীদের এবং সবারই কিছু না কিছু করার আছে। এই বিষয়টিতে আপনি একমত কিনা জনাব আমিনুল ইসলাম? জি, আপনাকে ধন্যবাদ। আমি ওই জিয়াউর রহমানের সাথে একমত যে আমাদের যে ফিটনেসবিহীন যে সমস্ত গাড়ি, সরকার আমাদেরকে 3 মাস সময় দিয়েছিল, যে গাড়িগুলি আমার ফিটনেস করা ছিল না, হয়তো অনেকে টাকার জন্য হয়তো ফিটনেস করতে পারেনি, যেগুলি লোকাল, এই গাড়িগুলি 3 মাস সময়ের মধ্যে আমরা ম্যাক্সিমাম গাড়ি 90% গাড়ি ফিটনেস করে নিয়েছি। তো আমরা মালিক সমিতি এবং সরকারের যারা বিআরটিএতে আছে, আমরা মিটিং করেছি এসপি মহোদয় সহ, যে আমরা ফিটনেসবিহীন কোনো গাড়ি দূরপাল্লায় পাঠাবো না, এবং ফিটনেসবিহীন গাড়ি যাতে রোডে না থাকে। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমার অনুরোধ থাকবে ঈদের সময়টি দূরপাল্লায় মানে কি স্বল্প পাল্লায়ও পাঠায়েন না ফিটনেসহীন গাড়ি, কারণ রাস্তা পুরোটাই আসলে আমরা ফিটনেস, যেসব গাড়ি ফিটনেস আছে তাদের দিয়ে চলতে চাই আসলে। জনাব আমিনুল ইসলাম, জনাব সাইদুর রহমান রিন্টু, জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, আপনাদের অনেক ধন্যবাদ। এডিসপিকে একটি বিরতি নিচ্ছি। লংগদুর যুবলীগ নেতা নুরুল ইসলাম নয়ন হত্যার বিচারের দাবিতে রাঙ্গামাটিতে পালিত হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। আদাবেলা হরতাল পালিত হয়েছে বান্দরবানেও। পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ এই হরতালের ডাক দেয়। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন রাঙ্গামাটি প্রতিনিধি হিমেল চাকমা। আজ যে হরতাল আহ্বান করা হয়েছিল, সেই হরতাল কিভাবে পালিত হলো? জি খালেদ ভাই, আপনি যেমনটা বলছিলেন, আসলে হরতালের কথা যদি আসলে আমরা বলি, আসলে রাঙ্গামাটিতে খুব শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। কোনো জায়গায় অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। তো যে রাঙ্গামাটির সাথে যে উপজেলাগুলো রয়েছে, উপজেলাগুলোর সাথে সেই সড়ক এবং পথ এগুলো বন্ধ রয়েছে। রাঙ্গামাটিতে যে দোকানপাট আসলে বন্ধ ছিল, সবকিছু মিলে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি রাঙ্গামাটিতে। আমরা লংগদুতে যে ঘটনা দেখেছিলাম, সেই ঘটনার পরে কয়েকদিন পার হয়েছে, মানুষের মনে কিছুটা হলেও আস্থা এবং নিরাপত্তার ফিরে এসছে কিনা, নিরাপত্তার মনোভাব ফিরে এসছে কিনা? নিরাপত্তা বললে লংগদুর কথা যদি বলি, আসলে ওখানকার নিরাপত্তার বিষয়টা যেহেতু মানুষের কাছে, মানুষের যেহেতু এখনো যারা ঘর হারিয়ে তারা কিন্তু এখনো ঘর পায়নি, এবং তাদের যে আশ্রয় বা কোনো তাঁবু পর্যন্ত টাঙানো হয়নি, তো সেক্ষেত্রে তাদের মধ্যে আতঙ্কতা বিরাজ করছে। তবে পুলিশের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে লংগদুর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আসে, তার কারণে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতেছে, বাজারে আসতেছে, সেটা হচ্ছে পুলিশের দাবি। কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের দাবি হচ্ছে যে আসলে এখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে না। আর অন্যদিকে বাঙালিদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই ঘটনার যে 2টি মামলা করা হয়েছে, এই মামলার কারণে মূলত তাদেরকে বেশ আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে বলে তারা জানিয়েছেন। ওকে, হিমেল, নয়ন হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের পরিচয় পুলিশ কবে নাগাদ প্রকাশ করবে বলে পুলিশ এই বিষয়ে কিছু জানিয়েছে কিনা, যে তাদের পরিচয় প্রকাশ করা হবে বা হবে না? জি জি, আমরা আজকে তাদের পরিচয় পেয়েছি। একজনের বাড়ি হচ্ছে খাগড়াছড়ির দিঘিনালার হাসানচুনপুরে, আরেকজন হচ্ছে লংগদু থেকে, আমরা যেটা জোনেল চাকমার যার কথা বলা হচ্ছে তার বাড়ি হচ্ছে লংগদুতে। আর একজন পলাতক আছেন, ওনার যেমন হচ্ছে বাবুচান চাকমা। তো তাদের পরিচয় পুলিশ প্রকাশ করেছে। তাদের সাথে কাদের জড়িত থাকার বেশি সম্ভাবনা রয়েছে, এরকম কোনো কিছু বলছে কিনা? তারা আসলে, আমি তাদের সাথে কথা বলছিলাম, তাদের আসলে কোনো রাজনৈতিক পরিচয় নাই, তারা কোন রাজনীতির সাথে জড়িত নয় বলে তারা সেটা জানিয়েছেন আর কি। ওকে, হিমেল, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই ছিল আজকের এডিটর স্পিক আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।